কৌশিকীর কথা শুনে খুশি হলো জ্যাস। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজনাথ মুখার্জি আর দেবুদা কথা বলতে শুরু করেছে। দেবুদা তখন প্রীতিকে বলে, উফ, কত ভালো ভালো খাবার দাবারের নাম শুনছি। হ্যাঁ, আমি বড় বড় কিন্তু অনেকগুলো আম খাবো, তারপরে ওই যে সীতাভোগ, ল্যাংচা, মিহিদানা, আহা, পুরো জমে যাবে। তারপরেই রাজনাথ মুখার্জি বলতে শুরু করেছে আর বলে, সত্যি কথা দেবু, আমি তোমার সাথে বাজারে যাব, বুঝলে? বড় বড় আম নিয়ে আসবো, জাম, কাঁঠাল, লিচু, আর তারপরে এরকম বড় বড় সাইজের কিছু মাছ আনতে হবে, কাতলা মাছ, বুঝেছো? আর আনতে হবে ইলিশ মাছ, যেখানে পেটিও থাকবে, যেখানে অনেক অনেক ধরনের আরও খাবার থাকবে। শোনো না বৈদেহী মুখার্জি, তুমি কিন্তু চিতল মাছের মুইঠাটা রান্না করবে, কেমন? আর এটা শোনার পরেই তখন বৈদেহী মুখার্জি বলে, কি, আমি ওসব চিতল মাছের মুইঠা ফুইটা রান্না করতে পারবো না, অসম্ভব, আমার পক্ষে ও সমস্ত করা সম্ভব হবে না। রাজনাথ মুখার্জি তখন বলে, কেন কেন সম্ভব হবে না? আরে বাবা, তুমি পারবে পারবে, তোমার পক্ষেই সম্ভব, জানো তো। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা, উফ, কি রান্না করতো জগদ্ধাত্রী, দারুণ সুন্দর রান্না করতো। তখনই জগদ্ধাত্রীর নাম মুখে আনতেই সবাই মিলে একটু চুপ হয়ে যায়। এরপরে রাজনাথ মুখার্জি বলে, সরি, আসলে ওর নামটা নেওয়াটা উচিত হয়নি। এরপরে কৌশিকী বলে, সরি বলছো কেন? ও তো তোমারই বাড়ির বউ। হ্যাঁ, আজ হয়তো ও অন্য কোথাও পড়ে আছে ঠিকই, কিন্তু ও কিন্তু এই মুখার্জি বাড়িরই বড় বউ, সেই কথা ভুলে গেলে চলবে না। উৎসব বলে, স্বয়ম্ভু মুখার্জিকে কোনোভাবেই আমার শাশুড়ি মা জামাই ষষ্ঠী খাওয়াবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। মেহেন্দি তখন বলে, তাই নাকি? স্বয়ম্ভু মুখার্জিকে আমার মা নিজের কোলে বসিয়ে বাটাটা দেবে, বুঝতে পেরেছো? তাই একদম আর উল্টোপাল্টা কথা বলো না উৎসব মুখার্জি, তুমি যেটা জানো না সেটা নিয়ে শুধু শুধু তর্ক কেন করছো বলো তো? এরপর উৎসব তখন বলে, আমি তো শুধু শুধু তর্ক করিনি, আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই কৌশিকী বলে, আরে দেবে, শকুন্তলা দেবী নিজের হাতে স্বয়ম্ভুর খাতির যত্ন করবে, আর যেটা দেখার পর তুই পুরোই চমকে যাবি। এর মধ্যেই দেবুদা বলে, কিন্তু এটা কি করে সম্ভব হবে? আমরা যতদূর জানি শকুন্তলা দেবী তো কোনোভাবেই স্বয়ম্ভুকে আর জগদ্ধাত্রীকে সহ্য করতে পারে না। মেহেন্দি বলে, তাতে কি হয়েছে, এবারে সহ্য করবে। আর এই যে মা, আপনাকে কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলো করতেই হবে। তখনই বৈদেহী মুখার্জি বলে, অসম্ভব, আমি এসব কিচ্ছু করতে পারবো না, তাতে যদি জামাই ষষ্ঠী না হয় না হবে, যতটুকু করা সম্ভব ততটুকুই করতে পারি। এরপরে মেহেন্দি বলে, আরে আপনি চিন্তা করছেন কেন? আমি আছি, বর্দি আছে, শিবানীদি আছে, সানভি আছে, আমরা সবাই মিলে সামলে নিতে পারবো, কি বর্দি, তাই তো? বর্দি তখন বলে, ঠিক কথা বলেছ। এর মধ্যেই মেহেন্দি বলে, আমাদের সমস্ত ব্যবস্থা কিন্তু ঝটপট করে ফেলতে হবে, শাড়ি আর তারপর যা যা জিনিসপত্র লাগবে সবটা কিনে নিতে হবে। অন্যদিকে উৎসব বলে, আমিও দেখতে চাই কী করে আমার শাশুড়ি মা ওই স্বয়ম্ভুকে আদর আপ্যায়ন করে জামাই ষষ্ঠী খাওয়ায়। এর মধ্যেই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কাছে এসে বলে, জগদ্ধাত্রী, আমি একটু ডিপার্টমেন্টে গেছিলাম, আর তার মধ্যেই তুমি ওই বাড়িতে চলে গেছিলে, কেন বলো তো? তুমি এই অন্যায়গুলো কেন করছো? তুমি কেন বুঝতে পারছো না? তোমার কোনো ক্ষতি হয়ে গেলে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমার সাথে আমার সন্তান রয়েছে, আমার সন্তানের যদি কিছু হয় সেটা আমি কি করে মেনে নেব বলো? যখন জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি আমার সন্তানকে প্রোটেক্ট করব, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার সন্তানের দেখভাল করব, আমি তোমাকে কথা দিলাম। স্বয়ম্ভু তখন বলে, তুমি প্লিজ আর কোনো রিস্ক নিও না কিন্তু। এর মধ্যেই জগদ্ধাত্রীকে ফোন করেছে কৌশিকী আর বলে, বর্দি বলুন। এরপরে কৌশিকী বলে, আরে জগদ্ধাত্রী, এদিকে কিন্তু ম্যাচ পুরো ফাইনাল হয়ে গেছে, ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স করতে হবে। আর শোনো, আমাদের মেহেন্দি রয়েছে, সেও কিন্তু দারুণভাবে খেলছে পুরো খেলাটা। তোমার মা শকুন্তলা দেবী কিন্তু বলেছে তোমার বরকে, মানে স্বয়ম্ভুকে, জামাই ষষ্ঠী খাওয়াবে, মনে আছে তো? আমি কিন্তু তোমার শাড়িটা কিনেছি। জগদ্ধাত্রী বলে, আপনি আবার আমার জন্য শাড়ি কিনতে গেলেন কেন বর্দি? তখনই কৌশিকী বলে, তাতে কি হয়েছে জগদ্ধাত্রী, আমি কি তোমার জন্য কিচ্ছু করতে পারি না? আরে বাবা, তুমি তো এই বাড়িরই বড় বউ, আমার বড় ভাইয়ের বড় বউ, তুমি এসব কিছু ভেবো না তো, আমি সবটা সামলে নিতে পারবো। অন্যদিকে দেখা যায় ভাস্করবাবু কাকলি দেবীর সাথে কথা বলে আর বলে, তোর কি দরকার ছিল? হ্যাঁ, ওই পুলিশটাকে এই বাড়িতে ডাকার তোর কি দরকার ছিল? কাকলি দেবী বলে, কেন ডাকবো না বলো তো দাদা? আর সব থেকে বড় কথা, আমার জীবনের রিস্ক আছে, সে সমস্ত কিছু জানার পরেও আমি যে ওনাকে ডাকবো না, সেটা তোমরা কি করে বলতে পারো? আমার সাথে অন্যায় হতে চলেছিল,
সেদিন সেই ঘরে যদি আমি থাকতাম তাহলে কিন্তু আমাকে শেষ করেই সে চলে যেত। তখন ভবেশ বলে, কিন্তু এই মেয়েটাকে আমাদের বাড়িতে আর আনবে না, আমাদের পছন্দ হচ্ছে না, কোনোভাবেই এই মেয়েটা যাতে এই বাড়িতে না আসে। দীপেন মামা তখন বলে, জ্যাজ সান্যালেরও মৃত্যু আছে, আর অবশ্যই তোমারও মৃত্যু রয়েছে। কাকলি তখন বলে, এ সমস্ত কথা বলে আমাকে ভয় পাইয়ে কোনো লাভ নেই, যা হবে দেখা যাবে। আর তাছাড়া জ্যাজ সান্যালের ওপর আমার পুরোপুরি ভরসা আছে, উনি দারুণ একজন অফিসার। ওনার উপর যখন ভরসা করেছি তখন আমার যে কিছু হবে না সেটাও আমি জানি। ভাস্কর তখন বলে, বাবা কাকলি, তোর এত ভরসা ওই জ্যাজ সান্যালের ওপর? তখনই কাকলি দেবী বলে, তা থাকবে না, ভরসাটুকু তো থাকবে। আর তুমি এসব নিয়ে ভেবো না, সবটা ঠিক করার দায়িত্ব আমার। এর মধ্যেই বিপাশা বলে, ওই মেয়েকে এই বাড়িতে রাখলেই তো সবাই এমনিতেই পাগল হয়ে যাচ্ছে, কি দরকার ওই মেয়েকে এই বাড়িতে রাখার, আর দরকার নেই। কিন্তু কাকলি দেবী বলে, আমার সেফটি আর সিকিউরিটির জন্য জ্যাজ সান্যালকে অবশ্যই দরকার আছে। কাকলি দেবী তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে, জ্যাজ সান্যালকে এক্ষুনি ফোন করো। এরপরে জ্যাজ সান্যালের নাম্বারটা ডায়াল করে দেখে বিজি বলছে, আর বলে, ম্যাডাম উনি অন্য কারোর সাথে কথা বলছে। তখনই কাকলি দেবী বলে, বেশ ট্রাই করতে থাকো, যখন লাগবে আমাকে ফোনটা দেবে, ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো এক্ষুনি সেরে নিতে হবে। এর মধ্যেই দীপেন মামা তখন বলে, শোনো, তোমার যেদিন মৃত্যু আছে সেদিন তোমার মৃত্যু হবেই, তুমি চাইলেও আটকাতে পারবে না। কাকলি দেবী বলে, দেখাই যাক না কার মৃত্যু কখন হয়, আমিও দেখতে চাই। এর মধ্যেই জগদ্ধাত্রী আর কৌশিকী তো ফোনে কথা বলছিল। মেহেন্দি তখন বলে, দিদি তোকে কিন্তু আসতেই হবে, খুব সুন্দরভাবে সেজে আসবি কেমন? এরপরে কৌশিকী বলে, হ্যাঁ আমি তো শাড়িটা দিয়ে দিয়েছি, আর একটা ম্যাচিং করে ব্লাউজও কিনে নেবে। তারপর আট পরে করে শাড়ি পরে, এক হাতে মাছ এক হাতে মিষ্টির হাড়ি নিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে কিন্তু যাবে হচ্ছে নিজের বাড়িতে, বুঝলে? কী হলো জগদ্ধাত্রী, তোমাকে আমি এতগুলো কথা বলছি, তুমি চুপ করে রয়েছো, একটা কথার উত্তর দিচ্ছ না কেন? জগদ্ধাত্রী বলে, উত্তর আর কি দেব, দাঁড়ান বর্দি, মা ফোন করছে। এরপর শকুন্তলা ফোন করলে জগদ্ধাত্রী বলে দেয়, হ্যাঁ মা হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সঠিক সময় পৌঁছে যাব, তুমি একদম এসব নিয়ে ভেবো না, আমি আছি তো, আমি সবটা সামলে দিতে পারবো। এরপর শকুন্তলার সাথে কথা বলা হয়ে গেলেই কৌশিকীর সাথে আবারও কথা বলতে থাকে জগদ্ধাত্রী, আর বলে, বর্দি কাল আমি শেষ হয়ে যাচ্ছিলাম, আমার মৃত্যু অনিবার্য ছিল। আর এই কথাটা শোনার পর কৌশিকী চমকে গিয়ে বলে, কি বলছো জগদ্ধাত্রী, কি হয়েছিল বলো তো আমাকে? জগদ্ধাত্রী বলে, কাকলি মজুমদারের বাড়িতে আমি এখন পাহারা দিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি এই ত্রিলোক সুন্দরী বলে একজনের ঘরে গিয়ে সার্চ করছিলাম সব কিছু, তখনই আমাকে কেউ একজন এসে রুমালের মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে নাকে ধরতেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তার অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে যদি চাইতো আমাকে মেরে ফেলতে পারত। জানি না সে এই কাজটা কেন করেছে, কী লাভ পেয়েছে, তবে একটুর জন্য সে আমার হাত থেকে বেরিয়ে গেল, আর একটুর জন্য আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। শুনেই কৌশিকী চমকে গিয়ে বলে, জগদ্ধাত্রী প্লিজ তুমি এই সময় একটু সাবধানে থাকো, বাচ্চাটার কথা ভেবে অন্তত।